নতুন কর্মসূচি নিয়ে রাজপথে আসছে বিএনপি। এদিকে বাজেটকে ঘিরে নতুন করে সরকার বিরোধী আন্দোলনের ইঙ্গিত। জানাবো 14 দলের বৈঠক খুব উগরে দিলেন শরিক নেতারা, শেখ হাসিনার কণ্ঠে ঐক্যের সুর। এবং সর্বশেষ জানাবো এমপি আজিম হত্যা দেশের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মোচন করেছে বললেন সাইফুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন কর্মসূচি নিয়ে রাজপথে আসছে বিএনপি। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এবার নতুন কর্মসূচি নিয়ে শীঘ্রই রাজপথে নামতে চায় বিএনপি। এর আগে নানা কৌশলে সাংগঠনিক শক্তি বাড়াতে চায় দলটি। সেই লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উজ্জীবিত করতে তৃণমূল পর্যায়ে সফর করবেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। দেশের তরুণদের সম্পৃক্ত করতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলকে সক্রিয় করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত রোববার 4 সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছে। এছাড়া দলীয় নেতা ও শুভানুধ্যায়ীদের মধ্যে যারা টেলিভিশন সহ গণমাধ্যমে কথা বলেন তাদের নিয়েও আলাদা বৈঠক করেছে বলে জানা গেছে। এদিকে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন ইস্যুতে তাদের বিভিন্ন প্রস্তাব ও মতামত পর্যালোচনা করেছে বিএনপির হাইকমান্ড। গত 12 থেকে 16 মে যুগপৎ আন্দোলনের বিভিন্ন দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি। এসব বৈঠকে যুগপৎ আন্দোলনে জামায়াতের অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশে অর্থনৈতিক অবস্থার অবনতি ও রিজার্ভ সংকটের খবরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নতুন কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে জেলা সফরে উদ্যোগ নিয়েছে বিএনপি। বাজেটকে ঘিরে নতুন করে সরকার বিরোধী আন্দোলনের ইঙ্গিত। আগামী 5 জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী জাতীয় সংসদে এদিন বাজেট পেশ করবেন বলে জানা গেছে। অর্থনৈতিক সংকট, নানা রকম অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে এবারে বাজেটের দিকে তাকিয়ে আছে গোটা দেশবাসী। আর বিরোধী দলগুলো এই বাজেটকে ঘিরে সরকার বিরোধী মুখ থুবড়ে পড়া আন্দোলন নতুন করে শুরু করার চিন্তা ভাবনা করছে বলে জানা গেছে। বিরোধী দলগুলোকে নিয়ে একের পর এক বিএনপি বৈঠক করেছে এবং একটি যৌথ আন্দোলনের রূপ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিরোধী দলগুলো সূত্রে জানা গেছে তীব্র অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির, ব্যাংকিং খাতে অনিয়ম, অর্থ পাচার ইত্যাদি বিষয়গুলোকে একাট্টা করে বাজেট ঘোষণার পরপরই সরকার বিরোধী আন্দোলন নতুন করে শুরু করার প্রস্তুতি শুরু হয়েছে। উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2 বছর আগে থেকে বিএনপি নেতৃত্বে বিরোধী দলগুলো স্ব অবস্থান থেকে আন্দোলন শুরু করেছিল এবং এই আন্দোলনে যথেষ্ট গতি এসেছিল। কিন্তু গত বছর 28 অক্টোবর বিএনপির ভুল রাজনীতি এবং আকস্মিকভাবে হটকারিতার দলটিকে বিপর্যস্ত করে ফেলে। এই ভুল রাজনীতির কারণে আন্দোলনের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন এবং সহানুভূতি ছিল তা উবে যায়। 28 অক্টোবরের পর থেকে বিএনপির আন্দোলন বিপর্যস্ত এবং 7 জানুয়ারি নির্বাচনের পর এই আন্দোলন মুখ থুবড়ে পড়ে। সরকারের বিরুদ্ধে আন্দোলনের ব্যাপারে শুধু সাধারণ মানুষ নয়, বিএনপি নেতাকর্মীরা অনাগ্রহ দেখান। তারা এখন হতাশাগ্রস্ত, কিন্তু আবার নতুন করে আন্দোলন শুরু করার জন্য বিএনপি গত কিছুদিন ধরে চেষ্টা করছে। বিএনপির পক্ষ থেকে সম্ভাবনা বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন বর্জন করেছিল এবং নির্বাচন বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করেছিল, তারা নতুন করে আন্দোলনের জন্য একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করছে এবং সেই আলাপ আলোচনা সরকারের বিরুদ্ধে কি কি বিষয় নিয়ে আন্দোলন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলগুলোর পক্ষ থেকে একটি লিয়াজো কমিটি গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে। যদিও বিএনপি এ ধরনের লিয়াজো কমিটি গঠনের ক্ষেত্রে এখন পর্যন্ত একমত পোষণ করেননি, তবে সফল রাজনৈতিক দলগুলো বাজেটকে সামনে রেখে নতুন পরিসরে আন্দোলন করতে আগ্রহী বলে জানা গেছে। এক্ষেত্রে তারা 5টি বিষয়কে সামনে আনতে চায়। প্রথমত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি, এই বিষয়টিকে তারা সবচেয়ে সামনে। দ্বিতীয়ত, সারা দেশে বিদ্যুৎ সংকট। তৃতীয়ত, ব্যাংকিং খাতে নৈরাজ্য। চতুর্থ, দুর্নীতি। এবং পঞ্চমত, অর্থ পাচার। এই বিষয়গুলো নিয়ে তারা সারা দেশে সমাবেশ, বিক্ষোভ, মানববন্ধনের মতো কর্মসূচি পালন করতে চায়। তবে কর্মসূচি ধারণ নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের অনৈক্য রয়েছে। কেউ কেউ মনে করছেন বিরোধী দলের কর্মসূচিতে বৈচিত্র্য আনা দরকার। এমন ধরনের কর্মসূচি দেওয়া দরকার যে ধরনের কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হতে পারে। কৌশলগত কারণে বিএনপি এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটিকে সামনে আনতে রাজি নয়, বরং তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে তারা জনগণের ভোগান্তি এবং জনদুর্ভোগের বিষয়গুলোকে সামনে আনতে চায়। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে এক ধরনের হতাশা, নেতাকর্মীদের মধ্যে আন্দোলন নিয়ে অনীহা, এসব কিছু মিলে বাজেট কেন্দ্রিক আন্দোলন কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের সন্দেহ রয়েছে। তবে বিএনপি নেতারা বলছেন এখনই চূড়ান্ত আন্দোলন নয়, তারা ধাপে ধাপে আন্দোলন শুরু করতে চায়। সেই নতুন আন্দোলন শুরুর ক্ষেত্রে প্রথম ধাপে হবে বাজেট পরবর্তী প্রক্রিয়া হিসেবে। 14 দলের বৈঠক খুব উগরে দিলেন শরিক নেতারা, শেখ হাসিনার কণ্ঠে ঐক্যের সুর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন বন্টন নিয়ে নানা নাটকীয়তার দূরত্ব তৈরি হয়েছে 14 দলে। পুঞ্জীভূত ক্ষোভ ছিল শরিক নেতাদের মাঝে। এ নিয়ে গণমাধ্যমে প্রশ্নের সম্মুখীন হয়েছেন খোদ জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসবের মধ্যে দীর্ঘ 5.5 মাসের বেশি সময় পর বৈঠকে বসে নিজেদের ক্ষোভ উগরে দিলেন 14 দলের শরিক নেতারা। সূচনা বক্তব্যে জোটের প্রশ্নে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতির বক্তব্য ছিল ঐক্যের সুর। দেশ ও জোটের প্রয়োজনে ঐক্য সমুন্নত রাখার পক্ষে নমনীয় বক্তব্য দেন তিনি। এ বিষয়ে জোট শরিকদের কথা শুনবেন, ভবিষ্যতে কি করা যায় কর্মপন্থা নির্ধারণ করবেন, এমন ইঙ্গিত দেন। পরে রুদ্ধদ্বার বৈঠকে শরিকদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের প্রশ্নে নমনীয় ও ঐক্য ধরে রাখার পক্ষে জবাব দেন জোটের শীর্ষ নেতা। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, বৈঠকে শেখ হাসিনা পর কথা বলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি তার বক্তব্যে বলেন, গত সংসদ নির্বাচনের সময় জোট থেকে আমাদের প্রার্থী করা হয়, সেখানে আবারও আওয়ামী লীগ নেতা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। আমি আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাক্ষাৎ করতে পারলাম না। নির্বাচন হয়ে গেল, এরপরও দেখা করব, তাও হলো না। এখন আমার প্রশ্ন, জোটের প্রাসঙ্গিকতা আছে কিনা? জোটের গতিবিধি কোন পথে? আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। মেননের বক্তব্যের জবাবে জোট নেত্রী শেখ হাসিনা বলেন, জোটের প্রাসঙ্গিকতা আছে বলেই আপনাদের ডেকেছি। জোট থাকবে না কেন? জোট আছে, ছিল, থাকবে। এরপর কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি হাসানুল হক ইনু। তিনি ক্ষোভ ছাড়েন। ইনু বলেন, জোটের প্রার্থী করে লাভ কি হলো? সেখানে আওয়ামী লীগ নেতা প্রার্থী হয়ে গেলেন, আমাকে নৌকার লোকের বিরুদ্ধে ভোট করতে হলো। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বললেন, জোট নেই। এখন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা, মন্ত্রী, এমপিরা যখন বলেন জোট নেই, তখন তো প্রশ্ন থেকে যায় জোটের গতি কোন পথে, প্রাসঙ্গিকতা আছে কিনা। সাংবাদিকরা প্রশ্ন করেন, জোটের অস্তিত্ব আছে কিনা। এখন আপনার কাছে সমাধান চাই, পরিষ্কার করুন। জোটের সামনে ভীষণ মিশন কি নিয়ে কাজ করব আমরা? ইনুর ক্ষোভের নমনীয়তার জবাব দেন আওয়ামী লীগ সভাপতি ও জোট নেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি তো আগেই বলেছি জোট থাকবে, আছে। নির্বাচন নিয়ে তো নানামুখী ষড়যন্ত্র ছিল, নির্বাচন বানচাল করার বড় চক্রান্ত ছিল। শুধু কি তাই? নির্বাচন ঠেকানো নয়, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, আমাকে মেরে ফেলার চক্রান্ত ছিল। আমি এসব পরোয়া করি না। আমি দেশের জনগণের জন্য কাজ করে যাব। জোটের কার্যকারিতা আছে, আপনারাই ছিলেন, আপনারাই থাকবেন। একসঙ্গে আমরা থাকবো। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন, বাম দলের ভোট নেই। আমাদের নিজস্ব কোনো ভোট নেই। আমাদের যদি ভোট না থাকে তাহলে কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কি ভোট আছে? কিভাবে তিনি কক্সবাজার থেকে এমপি হয়ে আসেন? তার কত ভোট? আমাদের বলেন শক্তি বাড়াতে। কিভাবে শক্তি বাড়াবো? বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের কাছে দাবি করেন, 14 দলীয় জোটের দলগুলোকে সংগঠিত আরো জনপ্রিয় করে তুলতে আহ্বান জানান জোট নেত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে দলগুলোকে ঐক্যবদ্ধ করতে নির্দেশনা দেন তিনি। 3.5 ঘন্টা পিএম নেতাদের কথা শুনছেন, নেতারাও তাদের বিস্তারিত কথা বলছেন। দূরত্বের কথা নেতারা যেটা বলতেন, এই বৈঠকের পর আর দূরত্ব থাকবে না। মন্ত্রিসভার সদস্য না থাকা নিয়ে 14 দলের নেতারা কিছু বলেননি বলেও জানান ওবায়দুল কাদের। বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, 14 দল সংগ্রাম ও নির্বাচন একসঙ্গে ছিল। রাজনৈতিকভাবে সরকারের বিরুদ্ধে যখন আক্রমণ বা আমেরিকার ভূমিকা ছিল, তখন আমরা পাশাপাশি ছিলাম। অতীতেও একসঙ্গে ছিলাম। একটা সামরিক বেসামরিক গোষ্ঠী অর্থনৈতিক খাতে নৈরাজ্য ও লুটতরাজ করেছে, এগুলো বন্ধে বক্তব্য তুলে ধরেছে। 14 দল ইউনিফাইড, অতীতের মতো আগামী দিনেও আওয়ামী লীগের সঙ্গে আছে। আলাদাভাবেও আমরা 14 দলের শরিক দলগুলো ঐক্যবদ্ধ। নজিবুল বশর মাইজ ভান্ডারি সাম্প্রদায়িকতার বিস্তার হচ্ছে, স্কুল থেকে মাদ্রাসায় চলে যাচ্ছে ছাত্ররা। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সংগ্রাম অব্যাহত রাখবো। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। 14 দলকে স্পেস দিতে হবে। আমরা কথা বলতে চাই, এগোতে চাই। তার ভাষ্য, গেল নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা 14 দলের প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইনু সাহেব, মাইজ ভান্ডারি ও বাদশা সাহেবের বিরুদ্ধে হয়েছে। আমরা এটা চাই না। নেত্রী ঐক্যবদ্ধ থাকতে বলেছে। পার্টিতে আলোচনা করে পরবর্তী সংগ্রাম কর্মসূচি ঠিক করব। জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, দীর্ঘদিন পর বৈঠক হলো, অনেক দূরত্ব ছিল, এসব নিয়ে আলোচনা হয়েছে। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে, লুটপাট, দুর্নীতি, সুশাসনের ঘাটতি এবং সরকার উৎখাতের বিষয়ে ষড়যন্ত্র নিয়েও কথা হয়েছে। দেশে বিদেশে চক্রান্ত মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে। মনোমালিন্য, ত্রুটি, বিচ্যুতির সমাধান করা দরকার, তবে মন্ত্রী পরিষদ নিয়ে আলোচনা হয়নি। বৈঠক বিষয়ে জানতে কথা হয় নজিবুল বশর মাইজ ভান্ডারির সঙ্গেও। তিনি জাগো নিউজকে বলেন, কিংস পার্টি নিয়ে আমরা কথা বলেছি। জামায়াতের নিবন্ধন বাতিলে মামলার বেনিফিশিয়ারি সরকার। অনেক অর্জন সরকারের হয়েছে, সরকার সব ভুলে গেছে। এগুলো হতে পারে না। বড় দলকে সম্মান করে ছোটদের কেয়ার রাখতে হবে। 14 দলের বিকল্প কিছু তৈরি করছে না সরকার। আমাদের কি ভোট আছে কি নেই সেটা দেখে দলে নেয় না। 14 দলে আর নতুন কোনো দল নেওয়া হবে না, এই বিষয়ে আমরা একমত। আর কারো অন্তর্ভুক্তি গ্রহণ করব না আমরা। তিনি বলেন, 14 দল ইউনিফাইড, অতীতের মতো আগামী দিনও আওয়ামী লীগের সঙ্গে আছে। আলাদাভাবে আমরা 14 দলের শরিক দলগুলো ঐক্যবদ্ধ। এমপি আজিম হত্যা দেশের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মোচন করেছে বললেন সাইফুল হক।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভারতের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নৃশংস হত্যাকাণ্ড একদিকে খুব দুঃখজনক, অন্যদিকে ঘটনা দেশের আন্ডারওয়ার্ল্ডের অবিশ্বাস্য অপরাধমূলক তৎপরতা ও তাদের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মোচন করে দিয়েছে। এই ঘটনা দেশের আইন প্রণেতাদের একাংশ, রাষ্ট্রীয় ছত্রছায়ায় থাকা ক্ষমতাবান ও বিত্তশালীরা চোরা কারবার থেকে শুরু করে কত ধরনের অপরাধের সঙ্গে যে যুক্ত সে সম্পর্কেও নতুন করে দেশবাসীকে খানিকটা ধারণা দিয়েছে। তিনি এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত, সংশ্লিষ্ট সব অপরাধীদের গ্রেফতার, বিচার এবং এই হত্যাকাণ্ডের সমগ্র বিষয় প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে জানেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।